এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। কবরে যাব, চলো যাই। মিডনাইট ডেটিং সেরে আসি। কপালে কি দোলনা আছে? আমি দোলনায় উঠবো। আছে, সেই সাথে তোর আব্বাও আছে। সকাল বিকাল দুলতেছে ওইখানে। চল বেইমান, সাক্ষাৎ করে চা পানি খেয়ে আসি। মজাই মজা ওইখানে। কান্না জুড়ে দিল। সে কবরে যাবে, বাবার সাথে দেখা করতে যাবে। তুলি এসে ঝাড়া মেরে মেয়েকে নিয়ে বলল, বেলেহাজ, কেন তুই এত ধর্ম আর সৃষ্টিকর্তাকে একটু ভয় কর। জয় মুখ বিকৃত করল। সৃষ্টিকর্তা? কিসের সৃষ্টিকর্তা? আমার তো কোনো সৃষ্টিকর্তা নেই। দেয়ার ইজ নো গড, ফাকিং অনলি আই এম মাই ওন গড অ্যান্ড ক্রিয়েটর, আদারওয়াইজ নো ওয়ান ইন দ্য স্কাই। তো তুলি গর্জে উঠল। চুপ নাস্তিক, বাজে কথা না বলে বের হতো। তোর কথা শুনে গা চলে আমার। তোর মতো শয়তানের আবার সৃষ্টিকর্তা কি? তুই তো বহিষ্কৃত। জয় হো হো করে হাসল। তুলি দাঁত খিচে বলল, জয় তোর সৃষ্টিকর্তা নেই না। ওদের থাকলে থাকবে হয়তো, কিন্তু মূলত এসব কিছুই থিওরিটিক্যালি অর প্র্যাকটিক্যালি কোনোভাবেই নেই। নয়তো মানুষ এত ডাকে, হা হা হা। নো হ্যাজ অ্যানি রিলিজিয়ন অর ক্রিয়েটর ইন দ্য হোল ইউনিভার্স সুইটার। ওসব আল্লাহ বিল্লাহ কিছু হয় না। চুপ কর জয়। এই যদি তোর সৃষ্টিকর্তা না থাকে, তোকে পয়দা কে করেছে? নিজে নিজে এত বড় তামড়া শয়তান হয়েছিস? তুই নিজে নিজে জন্মেছিস? হাসল। বাপ, তুই তো রেগে যাচ্ছিস। আমাকে জন্মেছে আমার বাপ মা, এই পর্যন্ত ওদের দায় শেষ। এরপর বাকিটা তোর ওই পয়দা বল আর এত বড় দামড়া হওয়া বল, ওটার ক্রেডিট আমার চাই। আমার জয় আমিরের। তুই নাস্তিক হয়ে কি পেয়েছিস? কি আছে তোর? অন্তত ধর্ম বিশ্বাসটুকু রাখতে জীবনে। ফাটাবাস। তোরা আস্তিক হয়ে কার বাল লাড়ছিস? তোর কি আছে? তুই নাস্তিক হয়েও তো কিছু পাসনি। আমার বিশ্বাসও নাই, পাওনাও নাই। সিম্পল হিসেব বোঝো না, শালির মেয়ে। অথচ তোরা বিশ্বাস রেখেও পাস না কিছু তোদের সে আল্লাহর কাছে। এটা দুঃখজনক। উফ, আমি কারো উপাসনা করি না এবং কারো কাছে আবেদনও না, কোনো কিছুর জন্যই না। জয় আমির ইজ দ্য আলটিমেট। তুলি রাগে কিছু বলতে পারল না। জয় হাসল। হি হ্যাজ নো ওনার, হি ইজ দ্য ওনার ডিয়ার। তুলির মানসিক অবস্থা কেমন যেন হয়ে গেছে। দিনের পর দিন বোবার মতো চুপ থাকে, আর যদি কিছু বলেও সেটাতে শুধু ক্ষিপ্ততা ছাড়া কিছু থাকে না। মানসিক বিপর্যস্ত হয়ে গেছে পুরো। রিমি কতদিন ওকে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতে দেখেছে। সেসবের পর তুলি এবার চিৎকার করে কিছু বলতে যাচ্ছিল, হামজা দারাজ গলায় থমকে উঠল। পুরো বাড়ি ঠিক ঝড়ের আগে নীরবতার মতো থমকে উঠল। রিমি দৌড়ে বেরিয়ে এলো, অন্তুর ঘরের দরজা দাঁড়ালো। সিঁড়িঘর থেকে কবির ভেতরে এসে দাঁড়ালো। তুলি পা ছাড়া মেরে মেয়েকে নিয়ে রুমে চলে গেল। জয় দীর্ঘশ্বাস ফেল। ভাবি একটা ফ্রেশ জায়গা এনে দেন তো, শালার জায়গার ধার করতে এসে কেলেঙ্কারি হয়ে গেল। লুঙ্গির নিচে আন্ডার প্যান্টটা পরল। এগিয়ে এসে অন্তুকে দেখে ফ্রিউ কোচকে মাথা থেকে পা দেখলো। এরপর বলল, হোয়াট হ্যাপেনিং সিস্টার? এমনে তৈয়ার হয়ে খাড়ায় আসো কে? আব্বুর কবর জিয়ারত করতে যাব। হামজা এসে দাঁড়ালো। জয়, তুই কবিরকে নিয়ে বেরিয়ে যা। অন্তু গলায় জোর দিয়ে বলল, আমি যাব। হামজা শান্ত স্বরে জয়কে বলল, যা যা, দেরি হচ্ছে তোদের। মেয়র সাহেব। হামজা তাকালো। অন্তু শান্ত স্বরে বলল, আমি আব্বুর কবর জিয়ারত করতে যাব। হামজা একব্রু উজায়, ঘাটে কাত করে। কবরস্থানে যাচ্ছে? তাতে হ্যাঁ মেয়র সাহেব, ওরা কবরস্থানে যাচ্ছে। গলাটা ভরাট হয়ে এলো হামজার। কি? কিছু না তো, আমি সঙ্গে যেতে চাই। হামজা হাসলো। আমি চাই না। অন্তু আগে চেয়ে নিচু গলায় বলল, আর এজন্য হলেও আমি চাই মেয়র সাহেব, অন্তত পলাশ আজগরের ধরহীন মাথাটা দফন হবার সময়ে সেই স্থানের খুব কাছাকাছি থাকার জন্য হলেও যেতে চাই। ওর শেষকৃত্যের সহযাত্রী হতে চাই। আবদারটুকু পূরণ করুন মেয়র সাহেব, আপনি তো জনদরদী সেবক। দুজনের দুর্বোধ্য এক দৃষ্টি বিনিময় হলো। সেই দুই জোড়া চোখে আগুন জ্বলছে। ভিন্ন সে আগুনের জ্বালানি, কারোটা কাঠখড়ি, কারোটা পেট্রোলিয়াম, কারোটা প্রজ্বলন, কারোটা দহন।
সেই আগুন চোখে চেয়ে হামজা যখন আলতো হেসে আত্মসমর্পণের ভঙ্গি করলো, দেখতে ভয়াবহ লাগলো। অন্তু তা অগ্রাহ্য করে মাথা চওড়াও ওড়নাখানি কপাল অব্দি টেনে নিয়ে বেরিয়ে গেল জয়ের পেছনে। পলাশের মাথাটায় পচন ধরেছিল, গরমের কাল, তার উপর বস্তায় বাঁধা ছিল একদিন। খাদেম দাঁড়িয়ে কাঁপছে, ছোট্ট একটা শাবল দিয়ে মাটি খুঁড়ছে জয়। তরুর কবরের পাশে কবির বস্তা হাতে দাঁড়িয়ে। অন্তু ফটকের বাইরে দাঁড়িয়ে সেদিন আব্বুর জন্য দোয়া করেছিল, কিন্তু কাঁদেনি। আব্বুর সাথে কথা বললো, তবুও কাঁদলো না। আব্বুর কবরটা ডান পাশের সারিতে, তরুটা অপর পাশে। সেই কবরের ডান পাশে জয় পলাশের মাথাটা পুতল। অন্তুর আব্বুটা নেই। ডাক্তার বলেছিলেন পলাশ যেভাবে তেতলে মেরেছিল আমজাদ সাহেবকে, তাতে করে পরে সেসব দূষিত রক্ত জমে টিউমার এবং তা থেকে ক্যান্সার হবার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্তু খেয়াল করে তার যন্ত্রণা হচ্ছে না। কবরের ফটক ধরে তীক্ষ্ণ চোখে সে দেখলো জয়ের দক্ষ হাতে দাফন কার্য। অন্তুর মা কাছে নেই, ভাবি অন্তঃসত্ত্বা সে পড়ে আছে এক কারাগারে। সে যতই গলাবাজি করুক, সে আছে কুখার আধিপতিদের হাতের থাবার নিয়েছে। তবুও অন্তুর কোনো দুঃখ নেই, একটু কষ্টও লাগছে না। জয় সারা দেহে মাটি মেখে এসে দাঁড়ালো। অন্তু কাঁদছে না, তার মুখে এক ফোঁটাও কাতরতা নেই। জলজল করছে মুখখানি, এখনো চেয়ে আছে পলাশের মাথার কবরের দিকে। জয় ডাকলো, অন্তু ডাকলো। কাজ শেষ, যাবো আমরা? থাকবে নাকি? বেশ তো লাগছে। জয় হাসলো, অথচ তার খেয়াল অন্তুর নির্লিপ্ত মুখটার দিকে। তাতে সন্তর্পণে ফুটে আছে অদ্ভুত হাসি। এই অন্তু কেমন যেন শুধু প্রতিবাদী। অন্তু বোধহয় সরল ছিল, সেই প্রতিবাদের সাথে এখন কি যুক্ত হয়েছে। আগের বারও এখানে এসে অন্তু পাগলের মতো কেঁদেছে। ফটকের বাইরে বিশাল পুকুর, তরতরে পানি, আকাশের চাঁদ নেই, কালো হয়ে আছে। দুজন গিয়ে পুকুর পাড়ে বসলো। কবিরকে জয় বলল, বাড়িকে কড়কড় একখান ঘুম দে যা। আপনাকে রেখে কেমনে? ওরে শালা, শোন কবির, ইমানদাররা পেছন মারা খায়, মনে রাখিস। কবির হাসে, একটু দূরে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। অসীম দূরত্ব দুজনের মাঝে, এই দূরত্বের অস্তিত্ব অদৃশ্য, আর এই যে দৃশ্যমান নৈকট্য তা অস্তিত্বহীন। চেয়ারের সাথে মাথাটা হেলে পড়েছিল রূপকথার। মহিলা কনস্টেবল এসে থুতি চিপকে ধরে সোজা করে দিল, আবারও পড়ে গেল। চুলের কয়েক গাছে উঠিয়ে নেওয়া হয়েছে, ডান হাতের 3টে ও বাঁ হাতের 2টো নখ উপড়ে ফেলা হয়েছে, রড দিয়ে পেটানো হয়েছে, অকত গালিগালাজও করা হয়েছে। সেসব শুনলে কোনো সুস্থ মানুষ চুপ থাকতে পারে না। রূপকথা আরাম করে শুনছে সব। মামলাটা যা তা নয়, শীর্ষ সন্ত্রাস পলাশ আজগরের স্ত্রী। এত মার খেয়েও মুখ খোলার নাম নেই, পাথরের মূর্তির মতো চুপ থাকে। পুলিশগুলো অবাক হয়ে গেল। মেয়ে মানুষ এমন হয় না। প্রতিটি আঘাতে রূপকথার চোখ বুজে ফেলে, দেখে মনে হয় যেন কিছু অনুভব করছে, কিছু মেলাচ্ছে। রূপকথা পলাশের করা আঘাতের সাথে পুলিশের আঘাতগুলোর তুলনা করছে। এখন অবশ্য বুঝতে পারছে না কোনটা যন্ত্রণাদায়ক বেশি। তার মনে হচ্ছে পলাশেরটা, কারণ পলাশ আঘাত করলে সে চিৎকার করতো, কাঁদতো, পলাশের কাছে মুক্তি ভিক্ষা চাইতো। পুলিশ মারছে, তার চেঁচাতে বা কাঁদতে ইচ্ছে করছে না, অলস লাগছে খুব। আঘাতগুলো বিশেষ কিছু লাগছে না। কিন্তু এবার বলছিল, আমজাদ সাহেব বলতেন, ব্যথার উপর ব্যথা দিলে আর ব্যথা লাগে না। ব্যথাহীন হওয়ার শর্ত হলো ক্রমাগত ব্যথা পেতে থাকা যতক্ষণ না ব্যথাটা আর ব্যথার মতো অনুভূত হয় না। তার কি আবার তাই হলো? সে ব্যথাহীন হয়ে গেছে? আশ্চর্য। আরেকটা বিষয় আছে, তার মৃত্যুদণ্ড হতে পারে রাজন আজগরের কন্যা হওয়ার খাতিরে। কারণ বাংলাদেশের আইন সক্রিয় হয় পাপীর ধ্বংসের পর। যতদিন পাপী পাপ করতে পারে করুক না, দোষ কি? শুধু শুধু পাপ করাও কারো পরিশ্রম করা আর শরীরের ক্যালোরি খরচা, এটা বাংলার আইনের বিধান। যখন পাপী মরে যায় অথবা দুর্বল হয়ে পড়ে, ঠিক তখনই তার পাপের মাল বাজেয়াপ্ত করা হয় থেকে শুরু করে সব রকম আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়। সেই হিসেবে রূপকথার এখন ফাঁসি হতে পারে। রাজন আজগরের সম্পত্তি ও কালোধন্দা সব নিয়ে চরম তোলপাড় তদন্ত শুরু হয়েছে। রূপকথার মৃত্যুকে ভয় লাগে না, সে শুধু সময় কাটাতে চাইছে, যাতে ততটা সময় জয় পলাশকে ফুরিয়ে সব কাটিয়ে
উঠতে সুযোগ পায়। চেয়ারের একদম উপরে স্পটলাইট। অফিসার বাড়ির সামনে এসে বসলেন। সেখানে অন্ধকার। রূপকথার ব্লাউজের হাতাটা ফেরে গেছে। ফর্সা দেহে চামড়ার নিচে রক্ত জমাট বাঁধা, কোথাও তো কোথাও চামড়া ফেটে রক্ত বেরিয়ে শুকিয়েও গেছে। সে রক্তাক্ত খোলা দেহের দিকে বারিক লালসার চোখে ছুঁয়ে রইল। মুখটা বিশ্রীভাবে আঘাতপ্রাপ্ত, তবুও সুন্দরী তো রূপকথা। বারিকের ভেতরে তোলপাড় শুরু হলো। এটা পাপ নয়। রিমান্ডের 3rd ডিগ্রি টর্চারে নারী কয়েদিদের ধর্ষণের নজিরও আছে। ওসব কোনো ব্যাপারই না, সব জায়েজ। বারিকের আদেশে লোহার একটা রড গরম করে আনা হলো। বাহানা করে রূপকথার ছেঁড়া ব্লাউজটা আরেকটু ছেড়ে আঁচল নামিয়ে দিল। লোহার রড গরম করে আগুনের হালকার মতো লাল টকটকে হয়ে আছে। তা রূপকথার চামড়ায় ঠেকাতে ছ্যাদ করে শব্দ হয়, নরম চামড়ায় গলেই গেল। রূপকথা একটু আর্তনাদ করে উঠে দাঁতে দাঁত চাপে। এরপরের ছ্যাঁকাটা রূপকথার বুকের স্পর্শকাতর নরম অংশেই ঠেকানো হলো। রূপকথা হাসল। লোকে শুধু পলাশের দোষ দেয়। বোকা বাঙালি। কত পলাশ আইন রক্ষাকারী ইউনিফর্ম পরে জীবন কাটাচ্ছে, তার খবর বোকা বাঙালি রাখবে? বাড়ি কি পলাশ নয়? ভাবনায় পড়লো রূপকথা। বাড়ি বোধহয় পলাশের চেয়েও খারাপ। পলাশ তো পাগল, পলাশ তো খারাপই, কিন্তু বাড়ি। রূপকথার বুকের মাংস অনেকখানি ঝলসে গলে গেল। হাতের বাহুতে গর্ত তৈরি হলো মাংস ক্ষয়ে। জ্ঞান হারিয়ে চেয়ারে হেলেই পড়ল। উচিত ছিল মেঝেতে লুটিয়ে পড়া, পড়ল না। হাত পা কাঠের চেয়ারে বাঁধা যে। বাড়ি বিরক্ত হলো। এখন আবার হাসপাতালে সরাতে হবে। কাজের কাজ হলোই না, কোনো তথ্যই দিল না। বিয়ের কম বেশি 6 মাস পর অন্তু প্রথমবার হামজার কাছে ভার্সিটি যাবার অনুমতি পেয়েছিল। একদিন জয় সঙ্গে নিয়ে কিছু বই কিনে দিয়েছিল। এরপর আবার অনুপস্থিতি ও বিস্তর লেখাপড়ার ঘাটতিতে পড়েই গেছে। জয় কোথাও গেছে, তার কত কাজ থাকে চারিদিকে। কবির ড্রাইভিং করতে করতে হঠাৎই বলল, ভাবি, একটা কথা। বলুন। আপনি কি আমারও ঘেন্না করেন? আর কাকে কাকে করি? কবির থতমত করে একটু পরেই বলল, জয় ভাইয়ের ওপর আপনার ঘেন্না আছে, আমি জানি। ভুল জানেন। কবির চোখেতে পেছনে ফিরে তাকাল। অন্তুর অভিব্যক্তি নির্লিপ্ত। আপনি খুব অদ্ভুত। তাই নাকি? কবির আবার তাকালো একবার। অন্তু বলল, সামনে তাকিয়ে ড্রাইভিং করুন, নয়তো দুজনেই সোজা পরকালে পৌঁছে যাব। কবির একটু লজ্জিত হাসল। আমি কত বিয়াদবি করেছি আপনার সাথে। ও কিছু না, ক্ষমতার দাপটে কত কিছু করে লোকে। ওসব আমাদের ধরতে আছে নাকি? ধরে কত খেসারত গেল দেখেছেন? আপনি কিছু করেননি, করেছে আপনার ক্ষমতা। আর আপনার ক্ষমতা কি কে জানেন তো? কবির অবাক হয়ে যাচ্ছিল নতুন করে। এই নারীটির জন্য তার খারাপ লাগে। ব্যাপারটা খুব অদ্ভুত, তবু সত্যি। যেদিন জয় নারীটির সম্মানকে মানুষের সামনে হরি লুটের মতো বিলিয়ে দিচ্ছিল, সেদিনও কবিরের এক অদ্ভুত জ্বালা উঠেছিল বুকে। আবার এটাও সত্যি, সে জয়কে অন্ধের মতো ভালোবাসে। কিন্তু জয় খারাপ কাজ করলে তার খারাপ লাগে, তবু বাধা দেয় না। ভার্সিটির ফটকের সামনে গাড়ি থামিয়ে দ্রুত এলো কবির। গাড়ির দরজা খুলে দিতে অন্তু নিজে দরজা খুলে নেমে বলল, এসব আনুষ্ঠানিকতা দেখাবেন না আমার সঙ্গে। আমি বিশেষ কেউ নই। আগে যে ভার্সিটি পড়ুয়া এক সাধারণ মেয়ে ছিলাম, আজও তাই আছি। কোনো পাপিষ্ঠর ঘরের বউ হওয়াটা সম্মানের নয়। কবির মাথা নিচু করে আস্তে করে বলল, অন্তু আমি ক্লাস শেষে নিতে আসবো। আসবেন। ভেতরে চলে গেল। কবিরকে দেখে ছেলেরা এগিয়ে এলো। জয় আমিরের খোঁজ চাইলো। কবির তাকিয়ে দেখলো অন্তুকে। পরাগের সামনে 4 জন কর্মকর্তা বসা, 2 জন কনস্টেবল দাঁড়িয়ে আছে। আজিম মালিথা জিজ্ঞেস করলেন, আপনার ভাইয়ের প্ল্যান কি ছিল? আউটডোর। দেশের বাইরে আছে? না, প্ল্যান তাই ছিল। তাহলে এখন বেছে নেই হয়তো। একে অপরের দিকে তাকালো। পরাগ বেছে নেই মানে মরে গেছে। ইয়ারকি মারছেন? হাসলো। পরাগ রিমান্ডে বসে কেউ ইয়ারকি মারে না। ওকে মেরেছে কে? তা তো বলতে পারি না। পারবেন না? পারবেন। কত না পারা হয়ে যায় এখানে। চুপ রইল। তাহলে এটা কিভাবে বলতে পারেন বেছে নেই? না থাকারই কথা। আপনি শিওর? ওরকমই। হাসলো কর্মকর্তারা। আজিম অদ্ভুতভাবে মাথা দোলালেন।
মানুষ যে কোনো বিষয়েই দুই শর্তে নিশ্চিত থাকে। এক, সে ঘটনাটা নিজের চোখে দেখলে, দুই, কাজটা সে নিজে করলে। পরাগ নির্বিকার বসে রইল। আজিম হাসল। উঠে আপনার ক্ষেত্রে প্রথমটা হবার চান্স নেই, কারণ আপনি সেই রাত থেকেই আমাদের হেফাজতে। হাত থেকে রক্ত পড়া অবস্থায় আপনাকে আটক করা হয়েছে। এখন বাকি থাকে দ্বিতীয়টা। পলাশ আজগরকে আমি মেরেছি। সেটা তো আপনি বলবেন আমাদের। না, তা বলবো না। কেন? মিথ্যাচার হবে। দাঁড়ালেন আজিম। নাটক পছন্দ না আমাদের। হেয়ালি সোনার চাকরি করি না আমরা। এমন আরও কত কিছুই করেন, যেসবের চাকরি করেন না আপনারা, বরং সেসব চাকরির দায়িত্ব বিরোধ। এটা শুনুন না হয় স্যার, ভালোই তো। পরাগের ঘাড় বরাবর একটা বুটের লাথি পড়ল। মনে হলো গলার কোনো শিরা বুঝি ছিঁড়ে গেছে। চোখ অন্ধকার হয়ে এলো। যা জিজ্ঞেস করা হয়েছে তার জবাব দে। পরাগ অল্প হাসল। দাঁত নড়ে গেছে কয়েকটা। মাড়ি ফেটে নুনতা রক্তে গাল ভরা। গিলতেও ঘেন্না লাগছে, তবু গিলে ফেলে হাসল। ওকে মারার কারণ ছিল আমার কাছে, তবে আমার থেকেও জোরালো কারণ থাকা মানুষের তো অভাব নেই পলাশের, তাই আমার চান্সটা মিস গেল। ঘরের শত্রু বিভীষণ তোদের মতো ছোট ভাইরে কি জন্মায় বারণদের পেছনে আঙ্গুল দেবার জন্য রে? পরাগ মাথা নিচু করে আলতো হাসল। তা দেখা গেল না। থু করে থুতু ফেলো। থুতুর সাথে রক্তের ভাগ বেশি। চুল মুঠো করে ধরে মুখ তুলল অফিসার। ঘাটটা মট করে উঠল পরাগের। অফিসার বলল, চান্স মিস যায়নি, হয়তো তুই হাতে মারিসনি, কিন্তু মারাটাকে সার্বিক সহায়তা তো করতেই পারিস। কে মেরেছে তার নাম বল। যে মেরেছে সেই সেদিন পলাশকে উদ্ধার করেছে। এখন বুঝতে পারছি সেদিন ওগুলো পলাশের লোক ছিল না, ওরই শিকারী ছিল। আমি নিশ্চিত এমনই হয়েছে। পরাগ মনে মনে প্রশংসা করলো কর্মকর্তার আন্দাজ ও বুদ্ধি। তবু আফসোস, এরকম বুদ্ধি জায়গা মতো প্রয়োগ করে না। পরাগকে চুপ থাকতে দেখে হতাশ শ্বাস ফেলে ক্লান্ত হয়ে বসলো অফিসার। প্লাস তুলে নিয়ে পরাগের ডান হাতের তর্জনী আঙুল ঠিকিয়ে পড়ল। বলে দে, টর্চার করার বিশেষ শখ নেই আমাদের। সেদিন দুজন কর্মকর্তার স্পটে মৃত্যু হয়েছে। শুধু নামটা বল, ধরে গরম তেলের ভাজবো ওই বাস্টার্টের বুড়িটারে। পরাগ চোখ নখের মাথায় প্লাস বাঁধিয়ে একটানি নখটা তুলে আনলো আঙুলের মাথা থেকে। আর্তনাদ করে উঠলো পরাগ। শরীরটা বেঁকে এলো। এর চেয়ে মরণ ভালো। শরীরের যন্ত্রণায় মাথাটা ঝিমিয়ে আসছে। তার মাটাকে কোথায় পলাশ যেন লুকিয়েছে। ভয় ছিল পুলিশের কাছে সব গটগটিয়ে বলে দিবে। পরাগের চোখের সামনে বেঁচে উঠলো সালমার মুখটা। সে মাকে ভালোবাসে খুব, এমনও নয়, তবে মা তাকে ভালোবাসে। যখন পরাগ মুস্তাকিন বনে ছিল তখন রোজ কল করে খবর নিত। ঢাকায় থাকতেও তাই। সে যখন পলাশের পাপের দায়ে জেল খেটেছে, সালমার অনুরোধে রাজন আজগর জামিন করেছিল পরাগের। অফিসার বলল, যা, তুই মনে মনেই তার নামটা নেই, আমি শুনে নিচ্ছি। বল, উচ্চারণ কর তোর একবার। কর না, দেখি তোর মনের কথা শুনতে পাই কিনা। পরাগ চোখ বুঝে অল্প হাসে। মনে মনে বারবার উচ্চারণ করে, জয় আমির হামজা, জয় আমির, জয় আমির হামজা, হামজা হামজা। অফিসার এবার নতুন পদ্ধতি অবলম্বন করলো। আলপিন দিয়ে পরাগের নখের ভেতর এলোমেলো খোঁচা দিতে লাগলো। নখের নিচের মাংসের স্বাদ থেকে আলাদা হয়ে উঠেছিল নখগুলো। রক্তে ভরে উঠলো হাতটা পরাগের। এতে সে অজ্ঞান হবে না বোধহয়, মরবে না, তবে প্রতি মুহূর্তে মরবে। পরাগ নিশ্চুপ। পরাগকে সেলের ছাদের হ্যাঙ্গারে উল্টো করে ঝুলে দেওয়া হলো। এক মুহূর্তে সমস্ত দেহের রক্ত মাথা মুখে ভর করলো। শ্বাস নিতে পারা যায় না এই অবস্থায়। হৃদযন্ত্রের রক্তের ঘাটতি, অক্সিজেনের ঘাটতি, পুরো শরীরে রক্ত চলাচলে বিঘ্ন, শরীরটা অসার অবশ। অফিসার আবার বলে, নামটা বল, ছেড়ে দেব এখনকার মতো। পরাগ হাত দুটো মাটির দিকে ঝুলে পড়ায় মাংসপেশিতে কঠিন টান লাগছে। দেহের সমস্ত ভার জড়ো হচ্ছে নিচের দিকে, সহ্যের মাত্রা ছাড়াচ্ছে। পরাগ জানে তার মৃত্যুদণ্ড হবে। তার জীবনে পাপ ও দৃশ্যমান পাপের মতো দেখতে ভুল বোঝাবুঝিও কম নয়। জয়ের নাম
বলায় কোনো সমস্যা ছিল না তার, কিন্তু জয়ের কাজ ফুরায়নি এখনো। ও জয় কাজবাজ ছেড়ে মরুকে, পরাগের কি? জয় বাঁচতে চাইলে তাকে মারতে চাওয়া যেত। ও বেটা কখন জানি নিজেই আত্মসমর্পণ করবে। পরাগের নাম বলতে ইচ্ছে করছে না, সে বোধহয় জ্ঞান হারাচ্ছে। তাহলে তো সোনায় সোহাগা। যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি, চোখটা বুঝে এলো। আস্তে আস্তে চেতনা লোপ পাচ্ছে তার। অন্তু রিক্সা থেকে নেমে দৌড়ে বাড়িতে ঢুকলো। এতটা অস্থির ও চঞ্চল তাকে দেখা যায় না। কবির দৌড়ে গিয়ে ভাড়া পরিশোধ করলো। এখনো সময় বাকি কত। ফিরে এসেছে অন্তু। রিমি ও তুলি ছুটে গেল। অন্তু জয়ের মতো জগ উঠে ঠক ঠক করে ঠিক জগের অর্ধেক পানিটা খায়, এরপর ধপ করে বসে চেয়ারে। তুলি ঝাঁকালো অন্তুকে। এই মেয়ে, কি হয়েছে? ভয় পেয়েছো? কেউ কিছু বলেছে? রাস্তায় কিছু হয়েছে? রিমি বসে পড়লো অন্তুর কোল ধরে। আরমিন কিছু বলছেন না কেন? কিছু হয়েছে? অন্তু চট করে হাসলো, তা অদ্ভুত দেখালো। আব্বুর কথা মনে পড়ছিল, মনে হচ্ছিল বাড়ি ফিরলেই আব্বুকে পাবো, তাই দৌড়ে এসেছি। দুজনের কাছে খুব বেমানান ও অবিশ্বাসযোগ্য লাগলো কথাগুলো। অন্তু অনেকক্ষণ ধরে গোসল করলো। সেদিন বাথরুমে জয়ের 3-4টা ভেজা লুঙ্গি পরে আছে। এভাবে 300-400 হয়ে গেলেও নতুন লুঙ্গি এনে পরবে, তবুও ধুয়ে দিবে না। এই কাজটা তরু করতো। কখনো শাহানা। বিয়ে হয়ে এসে বৌভাতের দিন রিমিকে জয়ের লুঙ্গি ধুতে দেখেছিল। বিয়ে হয়ে এসে বৌভাতের দিনই রিমিকে জয়ের লুঙ্গি ধুতে হয়েছিল। ভিজে পড়ে থেকে থেকে পিচ্ছিল হয়ে গেছে লুঙ্গিগুলো। অন্তু ধুয়ে দিল। গোসল শেষ করে জোহরের নামাজ শেষে দীর্ঘ হলেও তার মনে চাঁদ। মহান প্রতিপালকের কাছে হাত তুলে অনেকক্ষণ বসে রইল সে, কিন্তু কাঁদলো না, ঠোঁট নড়ল না। তিনি অন্তর্যামী, তার কাছে আহাজারি করে কি? বান্দার ভেতরে রক্তক্ষরণ তিনি দেখেন তো। বড় ঘরে পাহারা নিযুক্ত করা হয়েছে, সবগুলো দরজা পথে লোক মোতায়েন হয়েছে। অন্তু ফিরে এলো। সেদিন দুপুরে খেলো না। অন্তুর ভেতরে একটা সন্দেহ জেগে উঠেছে। হামজার তাকে হঠাৎই ভার্সিটিতে যেতে দেবার অনুমতিটা ঠিকঠাক লাগছে না। 2 ভাই ছাদে বসে অনেক রাত অবধি মদ খেলো। হামজা জিজ্ঞেস করলো, রূপকথার সঙ্গে দেখা করতে গেছিলি? কথা আপা কারাগারে সেফ না ভাই? কারাগারে সেফটির প্রশ্ন? দুজনে হু হা করে হাসলো। এক প্যাক গিলে শান্ত হয়ে আকাশের দিকে তাকালো হামজা। জয়, কোন দিকে এগোচ্ছি রে আমরা? যদি একটু আধ্যাত্মিক শব্দের মাধ্যমে বলতে চাও তো আমরা এগোচ্ছি কাল গর্ভের দিকে। সময়ের গর্ভ? তাও যে সে সময় না, মহাসময়। দুজন মাতালের মতন হেলে দুলে হাসলো। হামজা সিগারেটে দুটো টান দিয়ে চোখ ফিরিয়ে পড়ল। রাতে খেয়েছিস? পেট ভরা ভরা লাগছে, মনে হচ্ছে ভক ভক করে বমি হয়ে যাবে। হামজাও শুয়ে পড়ল শটান হয়ে। গলায় আঙ্গুল ঠুকিয়ে বমি কর, আজ আর গিলিস না। হামজাও শুয়ে পড়ল শটান হয়ে। সেলের বাইরে রূপকথা জয়কে দেখে হেসেছিল। জয় জিজ্ঞেস করল, দিনকাল ভালো তো? রূপকথা উঠে এলো, সেলের শিক ধরে দাঁড়ানোর চেষ্টা করে বলল, ভালোই তো। কেন এসেছিস? বেঁচে থাকতে ভালো লাগছে না? লাগবে না কেন, বেঁচে থাকার জন্যই তো বেঁচে থাকা। রূপকথাকে হাসপাতাল থেকে এনে সেলে রাখা হয়েছে। বাহুতে ব্যান্ডেজ জড়ানো, ছেঁড়া নোংরা শাড়ির আঁচল মেঝেতে ঘেঁষেছে। সুন্দর মুখটা বিবর্ণ, অথচ ঠোঁট হাসছে। ভয়ানক রহস্যে ঘেরা মলিন সে হাসে। সে অনেকক্ষণ তাকাইল জয়ের চোখের দিকে। জয় চোখ ফেরালো না, কিন্তু খানিক বাদে আচমকা যখন জয় হেসে উঠলো, এক দৃষ্টিতে চেয়ে রূপকথার বুকের ভেতরটা ছলকে উঠল সেই হাসিতে। শরীরটা শিরশির করে কেঁপে উঠল জয়ের চোখে তাকিয়ে। জয় তখন জোর করে হেসে উঠল। রূপকথা এগিয়ে এসে সেলের ভেতর থেকে হাত বাড়িয়ে হাত ধরলো জয়ের। কি করছিস তুই জয়? কি চাস জীবনে? এত প্রশ্ন কেন? জবাব দিলেই তো হয়। না দিলেও হয়। আসলে আমি কিছুই করতেছি না, লাইফ এনজয় করতেছি। কেন এসেছিস? তোর এলাম ঘুরতে ঘুরতে। জেলখানা একটা ভালো পর্যটন কেন্দ্র হতে পারে। হামজা সাহেব, সংসদে সিট পেলে দেখি এই ব্যবস্থা করা যায় কিনা। দুজন বসলো, একজন সেলের ওপারে একজন এপারে, কিন্তু বসলো কাঁধে কাঁধ মিলিয়ে। মাঝখানে লোহার শিকের ফারাক। রূপকথা আচমকাই বলল, কি আমাকে দেখে কষ্ট হচ্ছে জয়? হচ্ছেই তো, কষ্টে বুক ফাটে, পাতিল হাড়ি কুত্তায় চাটে, এইরকম ধরনের কষ্ট হচ্ছে। রূপকথা হাসল। আমার স্বামীকে মেরে ফেলেছিস। তোমার স্বামীকে? ছি, মেরে ফেলবো কেন? না মেরেই ভালোই করেছিস।
জয় রূপকথার বাহুর থকথকে গলিত মাংসের দিকে চেয়ে রইল। ব্যান্ডেজ আলগা করে ফেলেছে রূপকথা। জয় হাসল। আমার নাম জানতে চাইছিল ওরা? না, পলাশ কোথায় তা জানতে চেয়েছিল। আমার কাছেই পলাশ ছিল। এই তথ্যটাই মূলত দরকার ছিল ওদের, বললেই ছেড়ে দিত। জয় গা দুলিয়ে হাসল খানিক। কিন্তু বলতে ইচ্ছে করলো না। জয় আমিরের উপর রক্তের ঋণ চাপিও না। চাপালে কি? অনবরত রক্ত ঝরে তার শরীরে, বয়ে যাবে কোথাও, ঋণ পরিশোধ হবে না। তোর কাছে আছে কি? কি দিবি আমায়? তুই তো কাঙাল। তাও এক কথা, একটা চাকরি বাকরি করা লাগবে। সামনের পর বেকার বলে বদনাম ঝাড়ছ, মানবিকতার অভাব। চুপ থেকে রূপকথা বলল। জয় কয় খণ্ড করেছিস রে? মনে নেই এক্স্যাক্ট, কম বেশি 4-5। আর দাঁড়ায়নি, চলে এসেছিল। টানটান হয়ে শুয়ে আকাশ দেখতে ভালোই লাগে, কিন্তু চোখ মুখে ঘোলা হয়ে আসছে। হ্যাংওভার ধরেছে। মাথার নিচে হাত, আকাশের দিকে তাকিয়ে গান ধরল জয়। ইট গামলায় ইট বানাইয়া, চৌদিকে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো, ভেতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় অঙ্গারা। এখন আমি কি করি উপায়? হামজা নিচে নেমে গেল। প্রেশার বেড়েছে বোধহয়। মদ্যপান নিষিদ্ধ তার জন্য। ঘরে ঢুকে দেখলো রিমি শুয়ে আছে। তাকে দেখে উঠলো না, কথাও বললো না। মাথা ছিপছিপ করছে। ঘরে শুতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে দূরে কোথাও জঙ্গলে গিয়ে রাতটা কাটিয়ে আসতে। জয় ঘরে এলো 2টোর দিকে। অন্তু বসে আছে মেঝেতে। জয় দেখেও না দেখার মতো গিয়ে ধুপ করে শিপ হলো। অন্তু কিছুক্ষণ পর ডাকলো। আপনার সঙ্গে কিছু কথা আছে। চুপ থাক, ঘুমাচ্ছি আমি। যা কথা পরে টরে। এখন বলাটা দরকার। মুখ বন্ধ রাখ শালি, মাথা ধরেছে খুব, ঘুমাবো আমি। অন্তু বসে রইল। তখন 2টো বাজছিল রাত। জয় ঘন্টা 2 মরার মতো ঘুমালো। 4টার দিকে উঠলো। অন্তু বসে আছে ওভাবে, বিরক্ত হয়ে পড়ল। কি কথা কও? জয়নাল আমির আপনার চাচা না? ছোট চাচা বলেছিলাম আমি। জাভেদ আমির থিওরিটিক্যালি আমার বাপ। বড় চাচার নাম কি? জয় ফ্রিকুচকে ফেলল। ভার্সিটিতে গিয়েছিলে? গিয়েছিলাম। অন্তু জয়ের এমন অলৌকিক আন্দাজ শক্তিতে একসময় ভীষণ অবাক হতো, এখন হয় না। মনে হতো জয়ের আধ্যাত্মিক কোনো ক্ষমতা জানে। মানুষের মন ও পারিপার্শ্বিক ঘটনা সব তার আয়ত্তে। জয় লাফিয়ে নামলো খাট থেকে। জিন্না আমির নামের কারো কথা বলেছে ওরা? অন্তু বিস্ময় ফ্রু চেরালো। নিজস্ব জিন পোষেন নাকি? জয় মাথা নাড়ল দুপাশে। অভিজ্ঞতা বেশি? ততটাও বোধ হয় বেশি না যতটা চতুর আপনি। আমার বাপের বড় ভাইয়ের ছেলে জিন্না আমির। জয় আচমকা শক্ত হলো। হ, কারা আইছিল? কয়েকজন। কি বলল? মুসরলিন মহানকে ছেড়ে দিতে বলেছে। তাহলে জিন্না আমিরকে ফেরত দেবে ওরা। জয় খানিক চুপ থেকে মাথা ঝাড়া মেরে হাসল। জিন্নাকে গুম করেছে আজ 2.5 বছর। বেঁচে আছে কি না সন্দেহ। তারা এখনো নাম ভাঙিয়ে খাইতে চায়। শোরের বাচ্চাদের কে বোঝাবে? জয় আমির গু খায় না, তার নাম কয় নাই? আনসারি মোল্লা বোধ হয়। সাথে আর কে কে ছিল? অন্তু কথা বলো না। গম্ভীর চোখ দুটোই জীবনের কাতরতা বারান্দায় অন্ধকারে চেয়ে রইল। জয় বলল। তোমাকে কি বলেছে? কাঠের পুতুলের মতো বলল অন্তু। আপনাকে বুঝিয়ে বলতে বলেছে। নয়তো? আমার ভাবি আর আম্মু ওর সাথে আমাদের বাড়িরও পেট্রোল ঢেলে পুড়িয়ে দেবার কথা জানালো। জয় হেসে উঠল। তো ঘরওয়ালি, তোমার প্রাণপ্রিয় ধর্মীয় গোষ্ঠীর আগ্রাসী ব্যাপার স্যাপার কেমন এনজয় করলে? বুঝতে পারি না আমি এসব। দৃষ্টিকোণ বদলাতে থাকে এক এক সময়। আমি রাজনীতিকে বুঝতে চেষ্টা করছি, অথচ পারছি না। জয় হো হো করে হাসল। রাজনীতি বোঝার মতো বিষয় নয় সিস্টার, ওটা একটা নীতি। দ্যাট মিন্স পলিসি। ওটা মেনে চলতে হয় ব্যাস। বুঝতে গেলে হারিয়ে যাবে, কুল পাবে না। কেমন পলিসি? ব্লাডি ডিপ্লোম্যাটিক পলিসি। ওদের 3 জন প্রধান নেতাকর্মীর শাস্তির রায় কার্যকর হয়েছে। ওরা যুদ্ধাপরাধী, মানবাধিকার বিচারে সাজা পাচ্ছে। তাতে কি? ওরা ছাড়া আর কেউ নেই। ওরাই কেন? কারণ ওরা বিরোধী দলের সঙ্গে জোট করেছে তাই। ওরা নিজেদের বক্তব্যে আপনাদের সরকার ও শাসন ব্যবস্থার ভুলগুলো ধরিয়ে দেয়। মানুষের মাঝে সেসব কথা পৌঁছায়। তাই নাকি অন্য কারণ? মুসরলিনও কি তাই?
মুরসালিনের বাপেরা ছিল মোল্লার বংশধর, ধর্মের প্রতি দুর্বল, কিন্তু ও মূলত বিরোধী দলের চামচা। আবার ধর্মীয় দলের ওপরও ব্যাপক টান। সেই হিসেবে চামচা তো আপনিও। জয় তাকিয়ে রইল, অন্তু হাসল। ক্ষমতাসীনদের পেছনে লেজ নাড়ানো গাঢ় চামচামি। ক্ষমতা না থাকা সত্ত্বেও লড়ছে ওরা। লড়ছে 2014-তে যেটুকু লাফিয়েছে, আর 2015 এর শুরুতে 3-4 মাস যা আগুন জ্বালানো অবরোধ করেছে। এরপর তো ওরা ডাউন ঘরওয়ালি। তুমি হিজড়াদের সঙ্গ দিচ্ছ, ওরা মরে ভূত সব। সঙ্গ আমি কারোরই দিচ্ছি না, আমি শুধু চাইছি ওদের মুক্তি দিন। ওরা অপরাধ করেনি, আর কিছু বলতে পারছি না, কারণ আমি রাজনীতি বুঝতে চেষ্টা করছি, সবে বুঝতে পারছি না মোটেই। ওরা বড়শির আগায় ঝুলানো টোপ, মাছ চিপে ওঠা না অবধি ছাড়তে পারি না। ওরা এমনিতেও দুর্বল, থেমে গেছে সেই কবে, তবু এখনো ওদের দলের লোক দেদারসে কারাগারে যাচ্ছে, মামলা খাচ্ছে। আর কত, অন্তত বাচ্চাগুলোকে মুক্তি দিন। জয় মেঝের উপর টান টান হয়ে শুয়ে পড়ল। অন্তু খাটের সাথে হেলান দিয়ে বসে বলল, কেন করছেন এসব বলুন তো? জয় কিছুক্ষণ চোখ বুজে শুয়ে রইল। ফজর আজান শেষ হলো। জয় ওরা যুদ্ধাপরাধী, মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড করা জঙ্গি গোষ্ঠী, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আর পাকিস্তানিদের পক্ষে কাজ করেছে। সে সময় একজন রাজনৈতিক কর্মী হিসেবে ওদের ঘেন্না করাটা নিয়ম। আর তাতে ক্ষমতা হাসিলও হয় খুব সহজে, কি বলেন? হাসলো। ওটা হামজা ভাইয়ের জন্য, আমার ওসব কিছু না। অথচ আপনি নিজেকে কোন পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছেন, সেখান থেকে ফেরার পথ নেই। মেরে ফেলবে? মৃত্যু আপনার জন্য নয় জয়ামির, মৃত্যু তাদের জন্য যারা মৃত্যুকে ভয় পায়। মৃত্যু অন্তত আপনার শাস্তি হতে পারে না। জয় নিঃশব্দে হাসলো, কেবল কিচ্ছু বলল না। আজ আমাকে ভার্সিটিতে যেতে দেওয়া হয়েছিল, কোনো বিশেষ ব্যাপার নাকি? কি করেছে ওদের সঙ্গে? জয় দুপাশে মাথা, এই ব্যাপারটাকে সাইড করে মাথা নেড়ে ফ্রু উঁচিয়ে গভীর কণ্ঠে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? অন্তু তাকালো জয়ের দিকে। তাদের দুজনের নীরব এই বোঝাবুঝির মাঝে যে অসীম বিরোধ, তার কোনো পরিণতি নেই। ভাবির বাচ্চা পেটের ভেতরেই অসুস্থ, আম্মু কল করেছিল। ব্যাপারটা মঙ্গলকর। তোমার ভাই নাই, বাচ্চাটা থাকা মানে ভাবির জীবন ক্ষয়। কঠোর চোখে তাকালো। জানোয়ার আপনি। সন্ধ্যাবেলা জানা গেল কবিরকে গ্রেফতার করা হয়েছে। হামজা পাটোয়ারি পৌরসভার মেয়র। তাকে সরাসরি প্রথমেই আনা হলো না আইনি জিজ্ঞাসাবাদে, কিন্তু খুব শীঘ্রই যে আনা হবে তা চিরন্তন সত্য। জয় আমির খাড়া দুপুরে বড় ঘরে উপস্থিত হলো। পেছনে অন্তু। জয় গলা চেপে ধরল অন্তুর। তুই কোথায় যাচ্ছিস? অন্তু তপ্ত শ্বাস জয়ের হাতেই পড়ছিল। আরো শক্ত করে চেপে ধরল গলাটা জয়। রুমে যা, কুপিয়ে কেটে ফেলবো একদম। হয় কুপিয়ে কাটবেন, অথবা আমি আপনার সঙ্গে বড় ঘরে যাব। জয়ের চোখে রক্ত ছুটে বেরোচ্ছে। ঘুম পুরো হয়নি, নেশার ঘোর কাটেনি, মাথা ঝিম মেরে আছে। ছেড়ে দিল গলাটা। কথা বলতে ইচ্ছে করছে না। ড্যাগ ভরে রান্না হয়েছে, খেতে দেবার জন্য বাড়ির মেয়েদের দরকার। মুরসালিনের সামনে জয় সেদিন অবধি সেইভাবে বসেনি, ওকে জিজ্ঞাসাবাদ করেনি। যা করার বাপ্পি, সোহাগ, আজাদ আর প্রধানত হামজাই করেছে। সেদিন প্রথমবার জয় আমির সৈয়দ মুরসালিন মহানের সম্মুখে বসল। চাটাই পেতে দেওয়া হলো, সবাইকে একসঙ্গে খাওয়ানো হলো। সেদিন অবরুদ্ধ কুঠুরিতে জয় ওদের সাথে বসে গোগ্রাসি কিনল। খেতে খেতে মুরসালিন বলল, জয়, মনে পড়ে তোর? এভাবে দিনের পর দিন দস্তখানা বিছিয়ে কলা পাতায় খাবার খেয়েছি এক পাতে। জয় তাকালো না, কথাও বললো না। অন্তু ওদের পেট পুরে খাওয়ালো, যতটা সম্ভব যত্ন করে খাওয়ালো। তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। অভুক্ত বাচ্চারা খাচ্ছে, নিদারুণ খিদে আর পিপাসা ওদের। পরনের পাঞ্জাবি ছেঁড়া ফাড়া, নোংরায় ঢাকা।